আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছেন আশা করি। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনাদেরকে বলেছিলাম যে আমরা ভিকে মেহতার বই থেকে 8.17 থেকে 8.26 পর্যন্ত অঙ্কগুলো দেখবেন আপনারা। আর আমরা ক্লাসে আরেকটা অঙ্ক দেখব, বইয়েরই আরেকটা এক্সাম্পল আমরা দেখব। সেই অঙ্কটাই আজকে আমরা আগে দেখবো, তারপর আমরা আন্ডারগ্রাউন্ড কেবল স্টার্ট করব। সো অঙ্কটাতে কি কি প্যারামিটার গুলো বলে দেয়া আছে সেগুলো একটু দেখি আমরা, বা আমাকে কি প্রবলেমটা সলভ করতে বলা হয়েছে। বলা হচ্ছে an overhead transmission line at a river crossing is supported from two towers at heights of 40 meter and 90 meter above water level. তার মানে রিভার ক্রসিং সাইডে দুইটা টাওয়ার আছে এবং টাওয়ারগুলোর একটার উচ্চতা হচ্ছে 40 মিটার আর একটার উচ্চতা 90 মিটার। দ্যাট মিনস আমরা আগে যে প্রবলেমগুলো সলভ করেছিলাম যেগুলোতে টাওয়ারগুলোর হাইট সেম ছিল, এখন আর সেই সুবিধাটা আমরা পাচ্ছি না। এখানে টাওয়ার গুলোর হাইট কি অবস্থায় আছে? টাওয়ার গুলোর হাইট বলেন অসমান অবস্থায় আছে, তাই তো? তো টাওয়ার গুলো, একটা টাওয়ার হচ্ছে 40 মিটার আর একটা টাওয়ার হচ্ছে 90 মিটার। এ টাওয়ারটাকে 40 মিটার বলা আছে, বি টাওয়ারটাকে 90 মিটার বলে দেয়া আছে, এবং বলা হচ্ছে যে দ্য হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন টাওয়ার্স বিং 400 মিটার। দ্যাট মিনস এই এ থেকে বি টাওয়ার পর্যন্ত হরাইজন্টাল ডিস্টেন্স কত? 400 meter. If the maximum allowable tension is 2000 kg, that means H এর মান আমাকে বলে দেয়া আছে কত? 2000 kg. Find the clearance between the conductor and water at a point midway between the towers. That means টাওয়ারের মিডওয়েতে একটা পয়েন্ট হবে, দ্যাট মিনস মিড পয়েন্ট। সেই মিড পয়েন্টের ক্লিয়ারেন্স কত সেটা, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত সেটা। এই পয়েন্টটাকে বলছি আমরা ও পয়েন্টটা হচ্ছে আমাদের মিনিমাম পয়েন্ট, ঠিক আছে? এই ও পয়েন্টের থেকে গ্রাউন্ড লেভেল পর্যন্ত বা ওয়াটার লেভেল পর্যন্ত যেটুকু ডিস্টেন্স, সেইটুকু হচ্ছে এই প্রবলেমের জন্য মিনিমাম ক্লিয়ারেন্স, তাই না? কিন্তু আমাকে মিনিমাম ক্লিয়ারেন্স কোন পয়েন্টের বের করতে বলা হয়েছে? আমাকে ও পয়েন্টের মিনিমাম ক্লিয়ারেন্স চাইনি, আমাকে চাইছে ধরেন আপনার এই পয়েন্টটা একটা পয়েন্ট, পি একটা পয়েন্ট, যে পয়েন্টটা হচ্ছে এই এ এবং বি টাওয়ারের মাঝখানের একটা পয়েন্টের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত সেই টার্মটা আমাকে বের করতে বলা হয়েছে। বুঝতেছি কথা? পি পয়েন্টটা কোথায় আছে? এ বি টাওয়ারের মিডল পয়েন্টে আছে। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার আসি তাহলে আমাকে এই এ বি টাওয়ারের মিডল পয়েন্টের জন্য আমাকে যদি এই পি এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত বের করতে হয়, তাহলে আমি কি করতে পারি দেখেন তো। আমি যদি এইটুকু পোর্শনের জন্য এই পয়েন্টটা আঁকছি, তো আমরা এটা হচ্ছে আমাদের সেই পি পয়েন্টটা। এই পি পয়েন্টটার কয়টা অংশ আছে? এই একটা অংশ আছে আর এই একটা অংশ আছে। তাকে আমি দুইটা অংশে ভাগ করতে পারি না? এই একটা অংশ আছে। এখন আমাকে বলেন তো, গ্রিনে আমি যে অংশটা আঁকলাম সেই অংশটা আসলে কি ইন্ডিকেট করছে? ক্লিয়ারেন্স, মিনিমাম ক্লিয়ারেন্স। মিনিমাম ক্লিয়ারেন্স, ভেরি গুড। এই ডিস্টেন্সটাই হচ্ছে এই ডিস্টেন্সটা। এবং তাহলে আমি যদি এই লাল পোর্শনটা এবং এই নীল পোর্শনটা যোগ করে দেই, তাহলেই আমি পুরো ডিস্টেন্সটুকু জানতে পারবো না পি পয়েন্টের ক্লিয়ারেন্স কতটুকু। আচ্ছা, এবার আসি হচ্ছে এই যে লাল অংশটুকু, এই লাল অংশটুকুতে দেখেন তো কোন কোন ডিস্টেন্সটুকু দেখানো হয়েছে? পি পয়েন্টের পিক পয়েন্ট থেকে ও পয়েন্ট পর্যন্ত তার যেই ভার্টিক্যাল ডিস্টেন্স সেটা দেখানো হয়েছে। এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? পি পয়েন্টের স্যাগ বলা যায়? ইয়েস ম্যাম, বলা যাবে ম্যাম, স্যাগ বলা যায় না? স্যাগ মানে হচ্ছে কোনো একটা পয়েন্ট এবং লোয়েস্ট পয়েন্টের, তারের লোয়েস্ট পয়েন্টের মধ্যবর্তী যে ভার্টিক্যাল ডিস্টেন্স সেটাই হচ্ছে স্যাগ। তাহলে এই অংশটুকুকে আমরা স্যাগ বলতে পারি না, এই পি পয়েন্টের স্যাগ? ইয়েস ম্যাম। আচ্ছা, বলতে পারি। এবার আসি হচ্ছে তাহলে আমাকে যদি এই পি পয়েন্টের স্যাগ এর মানটা বের করতে হয়, তাহলে এটা যদি বলি যে ডি মিড বা ডিপি বলি, যেটাই ইচ্ছা হয় বলেন, কোনো সমস্যা নাই। স্যাগের ইকুয়েশনটা কি? ডাব্লিউ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2h। ডাব্লিউ হচ্ছে কন্ডাক্টরটার ওয়েট পার মিটার পার ইউনিট লেন্থ, এইচ হচ্ছে
তার অ্যালায়েবল টেনশন। তাহলে এখানে ডি মিডের জন্য এই এক্সটা কত হয়ে যাবে? এই এক্সটা ইন্ডিকেট করে হচ্ছে সেই লোয়েস্ট পয়েন্ট থেকে রেসপেক্টিভ পয়েন্টের হরাইজন্টাল ডিস্টেন্স কতটুকু। তাহলে এখানে আমার এইটুকু ডিস্টেন্সকে যদি আমি বলি এইটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স মিড, তাহলে বলেন তো আমাদের সূত্রে এখানে এক্স এর পরিবর্তে কি ব্যবহার করতে হবে? এক্স মিড। এক্স মিড ব্যবহার করতে হবে, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের এই এক্স মিড ব্যবহার করলে আমরা ডি মিড অংশটুকু জানতে পারবো। ওকে, এবং আমার এইটুকু অংশ জানতে পারবো, দ্যাট মিনস আমি ডি মিড অংশটুকু জানতে পারবো কার মান জানা হইলে? আমার এক্স মিড এর মানটা যদি আমি জানি, যেটা আমার এখনো অজানা, তাইলে আমাকে একটা কাজ হচ্ছে আমাকে এক্স মিড এর মানটা বের করতে হবে। এবার আসি আরেকটা কাজে। আমাকে এই লাল কালির যে পোর্শনটুকু এইটুকু আমি বের করে ফেললাম। এখন আমি এই নীল যে অংশটুকু ভার্টিক্যাল ডিস্টেন্স যতটুকু, এইটুকু আমাকে বের করতে হবে। এইটুকু বের করার জন্য আমাকে জানতে হবে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এখন আমাকে বলেন তো গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিভাবে বের করতে পারি? এই অংশটুকু একটু চিন্তা করেন তো, এই পোর্শনটুকু একটু চিন্তা করেন। 40 থেকে D1 বাদ দিলে ম্যাম বাবু স্যার। ভেরি গুড। 40 থেকে D1 যদি বাদ দিই তাহলে এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বের হয়ে আসবে, তাই না? তাইলে আমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি বলি জিসি দিয়ে ডিনোট করছি, সেটা কিভাবে পাচ্ছি? 40 থেকে আমি D1 কে বিয়োগ দিচ্ছি। আরেকটা কাজ করতে পারি, এই দিক থেকে চিন্তা করে বলেন তো, এদিক থেকে যদি চিন্তা করেন তাহলে কি করবেন? 90 মাইনাস D2। 90 মাইনাস D2 করলেও আপনার এই টার্মটা বের হয়ে আসবে। এটা আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন, কোনো সমস্যা নাই। তাইলে আমার কি লাগছে এখানে? D1 জানতে হচ্ছে। এখন D1 জানতে হলে D1 এর সূত্র কি? D1 মানে হচ্ছে এই টাওয়ারের স্যাগ, এ টাওয়ারের স্যাগ, তাই না? এখন এ টাওয়ারের স্যাগের জন্য আমাকে সূত্র কি ব্যবহার করতে হবে? D1 is equal to Wx1 square by 2h। Wx1 square divided by 2h। তার মানে আমাকে কি জানতে হচ্ছে এটার জন্য? x1 এর মান জানতে হবে। ঠিক আছে, বুঝছি কথা? ইয়েস ম্যাম। তো আমাকে কি বের করতে হচ্ছে? আমাকে x1 বের করতে হবে, আমাকে x মিড বের করতে হবে। ওকে, তারপরে আমি এই জিনিসগুলো ব্যবহার করে আমার ফাইনাল যেটা চাইছে সেটাতে আমি চাইতে পারবো। এবার আসি হচ্ছে এক্স এর সূত্র। আমরা কি জানি? এই x1 এবং x2 এই দুইটার আমরা দুইটা ইকুয়েশন দেখেছিলাম, যেটার ডিস্টেন্স কম। ইকুয়েশনটা ছিল হচ্ছে L/2 মাইনাস কি ছিল বলেন তো, মনে আছে? WD। আচ্ছা, ভুলে যদি গিয়ে থাকি তাহলে আমরা একটু প্রমাণটা দেখি। আমরা এটা যে বের করেছিলাম এটা একটু দেখে আসে, মনে পড়ছে? জি ম্যাম। শোনা যাচ্ছে কথা? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। HD ডিভাইডেড বাই WL। তাইলে এইটা হচ্ছে আমাদের হয়ে গেল। সো এখানে আমরা লিখবো হচ্ছে HD ডিভাইডেড বাই WL। এটা হচ্ছে ছোট ডিস্টেন্সটার জন্য, ঠিক আছে? আর বড় ডিস্টেন্সটার জন্য কি হয়? L/2 প্লাস HD ডিভাইডেড বাই WL। এখন আমাকে বলেন তো এখানে আমাদের যে দুইটা ডিস্টেন্স x1 এবং x2 তার মধ্যে ছোট ডিস্টেন্স কোনটা? x1। x1 হচ্ছে ছোট ডিস্টেন্স আর x2 হচ্ছে বড় ডিস্টেন্স। তার মানে x2 তে L/2 এর সাথে এই টার্মটা যোগ হবে, x1 এ L2 থেকে এই টার্মটা বিয়োগ হবে। ওকে, এবার আসি হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যুতে। আমাদের x1 এর মানটা ক্যালকুলেট করব আমরা। ক্যালকুলেট করতে গেলে দেখেন আমাদের একটা টার্ম আছে d। এই d এর মানটা কত হবে বলেন তো? ক্যাপিটাল D। ক্যাপিটাল D দিয়ে আসলে কি বুঝাচ্ছি আমরা? দুইটা টাওয়ারের হাইটের ডিফারেন্স। দুইটা টাওয়ারের হাইটের ডিফারেন্স হলে কত হবে? এই টাওয়ারের হাইট হচ্ছে 90 মিটার, এই টাওয়ারের হাইট হচ্ছে 40 মিটার। দুইটা ডিস্টেন্স কত হবে? 50 মিটার।
D2 মাইনাস D1 50 মিটার। ঠিক আছে, তাইলে H এর মান দেয়া আছে, ক্যাপিটাল D এর মান বের করে নিলেন, W এর মান দেয়া আছে, L এর মান দিয়ে দেয়া আছে। সো সবগুলো প্যারামিটার আছে, এখান থেকে আমরা x1 এবং x2 এর মান বের করতে পারবো তো, তাই না? Yes, ma'am. আচ্ছা, এবার আসি হচ্ছে এটা ক্যালকুলেশন করলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই x1 এর মানটা হয় -50 মিটার। এখন আমাকে বলেন x1 এর মান যদি -50 মিটার হয়, তার মানে কি বোঝা যাচ্ছে? এই ও পয়েন্টটা কোথায় আছে? এ আর বি এর মাঝখানে আছে নাকি এ বি থেকে বাহিরে কোনো পয়েন্টে আছে? বাহিরে কোনো পয়েন্ট আছে? বাহিরে কোনো পয়েন্টে আছে, মাঝখানে থাকবে। আমি তো এই ডিস্টেন্সটাকে ধরছি পজিটিভ ডিস্টেন্স x1। এখন এই মানটা নেগেটিভ চলে আসছে, নেগেটিভ চলে আসা মানে কি হয়ে যাবে? এটা বাইরে চলে যাবে, তাহলে ডান দিকে তো আর যাবে না, তখন রেখাটা কোন দিকে যাবে? বাঁ দিকে যাবে, তাই না? তার মানে এই যে লোয়েস্ট পয়েন্ট, এই লোয়েস্ট পয়েন্টটা আমি পাবো হচ্ছে এ টাওয়ারের কোন সাইডে? বাম দিকে। এ টাওয়ারের লেফট সাইডে কোনো একটা পয়েন্টে আমি এই লোয়েস্ট পয়েন্টটা পাচ্ছি। এবার দেখেন তাহলে আমাদের x2 এর মানটা কত আসবে? আমরা তো জানি x2 = L - x1। L এর মান হচ্ছে 40 - -50, তার মানে x2 এর মান কত চলে আসবে? 450। বলেন। 450 চলে আসবে x2 এর মান। তাইলে আমাদের x1 এবং x2 এর মান দেখলাম যে আমরা একটার মান আসছে মাইনাস, দ্যাট মিনস আমাদের এই লোয়েস্ট ভ্যালুটা আসছে আসলে দুইটা টাওয়ারের মাঝখানে কোনো পয়েন্টে না, দুইটা টাওয়ার থেকে বাহিরে কোনো পয়েন্টে। এবং যেহেতু আমাদের এই মানটা নেগেটিভ আসছে, সো এই মানে এক্স এর মানটা নেগেটিভ আসছে, দ্যাট মিনস এ টাওয়ারের লেফট সাইডে কোনো একটা পয়েন্টে আমরা ওর কে পাবো। ঠিক আছে, এখন তাহলে আমি এক্স এর মানটা পেয়ে গিয়েছি। এক্স এর মানটা যদি আমি এখানে বসাই দেই, তাহলে কি আমি এই D1টা বের করে ফেলতে পারবো? Yes, ma'am. পারা যাবে D1 বের করতে? জি ম্যাম, পারা যাবে। আচ্ছা, D1টা বের করে ফেললাম। এবার দেখেন আমরা 40 থেকে D1 বিয়োগ করে এই মিনিমাম ক্লিয়ারেন্স বের করে ফেলতে পারবো? ইয়েস ম্যাম। আচ্ছা, তাইলে আমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স, মিনিমাম ক্লিয়ারেন্স, দ্যাট মিনস এই যে নীল কালারের লাইনটা, এটা আমরা বের করে ফেলেছি। এখন আমাদের দরকার হচ্ছে এই লাল কালারের লাইনটা বের করা, যার জন্য আমাকে কি বের করতে হবে? ডি মিড বের করতে হবে। এখন ডি মিডের জন্য আমার এক্স মিড লাগবে। এখন আমাকে বলেন তো এক্স মিড কত হবে? এক্স মিডের ভ্যালু কত হবে? এক্স মিড মানে হচ্ছে এই পি পয়েন্ট থেকে ও পয়েন্টের হরাইজন্টাল ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের এক্স মিড। তাহলে এখন বলেন কত হবে এই ভ্যালুটা? বলেন। 50 মিটার ম্যাম। জি, বুঝি নেই। 50 মিটার। কত হবে? 50 মিটার ম্যাম। 50 ম্যাম। শুধু 50? জি ম্যাম। আচ্ছা, আর কেউ? আচ্ছা, আর কেউ বলতে পারছি না। এবার আসি হচ্ছে এই ছবিটা কিন্তু এরকম না। এই ও পয়েন্টটা আসলে কোন জায়গায় আছে? বাইরে, এর বাম দিকে। বাইরে একটা পয়েন্টে আছে, এই বাইরে একটা জায়গায় আছে। তার মানে আপনার জিনিসটা আসলে এটা হচ্ছে আপনার টাওয়ার এ, এটা হচ্ছে আপনার টাওয়ার বি। এই এ বি হয়ে এই পয়েন্টে হচ্ছে আপনার ও পয়েন্টটাকে আপনি পাচ্ছেন। এটা হচ্ছে আপনার এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এটা হচ্ছে ও পয়েন্ট। ঠিক আছে, এবং এই যে মাঝখানে একটা পয়েন্ট, আমি এটা একটু ডিফারেন্ট কালার দিয়ে আঁকি, এই পয়েন্টটা হচ্ছে আপনার পি পয়েন্ট। এখন এই পি পয়েন্টটাকে আমি বলছি এ আর বি এর মিডল পয়েন্টে আছে। এ বি এর মধ্যবর্তী দূরত্ব 400, তাহলে এই এ থেকে পি পর্যন্ত ডিস্টেন্স কত হবে? 200 ম্যাম। বলেন। 200 মিটার। আচ্ছা, আবার এই এ থেকে এই যে লোয়েস্ট পয়েন্ট ও পর্যন্ত ডিস্টেন্স কত অলরেডি আমরা বের করে নিয়েছি? 50 মিটার। 50 মিটার। তাহলে এই পি থেকে ও পর্যন্ত ডিস্টেন্স কতটুকু হবে?
250 মিটার। 250 মিটার, এইটুকু ডিস্টেন্স মানে হচ্ছে এই যে এই অংশটুকু, এইটুকু মানে হচ্ছে 250 মিটার। এটা কি বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, তাহলে যদি আমার এক্স মিডের মান হয় 250, তাহলে এখান থেকে আমরা ডি মিডের ভ্যালু বের করতে পারবো না? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখান থেকে ডি মিড বের করলাম, এখান থেকে আমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স বের হয়েছে আগে। এবার ডি মিড এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি যোগ করে দিই তাহলেই আমাদের কি বের হয়ে আসবে? এই পি পয়েন্টে ক্লিয়ারেন্স কতটুকু সেটা বের হয়ে আসবে। দ্যাট মিনস এই অংশটুকু যেখানে আমাদের রেড মার্ক এবং ব্লু মার্ক অংশ দুইটাই আসছে। বুঝতে পারছি অঙ্কটা? ইয়েস ম্যাম। ক্লিয়ার হয়েছে? এই অঙ্কতে কিন্তু দুইটা ইম্পর্টেন্ট জিনিস। একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে এখানে এক্স এর মানটা যে নেগেটিভ আসলো, এক্স এর মানটা নেগেটিভ দিয়ে আমরা কি বুঝলাম? যে ও পয়েন্টটা মিডলে বা এ আর বি এর মধ্যে নাই, এ আর বি এর বাইরের কোনো একটা পয়েন্ট। হ্যাঁ, এই জিনিসটা বুঝলাম। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে পি পয়েন্টটা থেকে ও পয়েন্টটার হরাইজন্টাল ডিস্টেন্স কতটুকু সেটা বের করা। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে সবার? ইয়েস ম্যাম। রেসপন্ড প্লিজ। ইয়েস ম্যাম। হয়েছে ম্যাম। ওকে, ঠিক আছে। তাহলে তাহলে আমাদের ওভারহেড ট্রান্সমিশন লাইন চ্যাপ্টারটা শেষ হলো। ওভারহেড ট্রান্সমিশন লাইন ফুল চ্যাপ্টারটাই আমরা পড়েছি বিকে মেহতার বই থেকে। মোটামুটি ভাবে স্লাইডেই আছে আপনাদের সবকিছু। থিওরিটিক্যাল জিনিসপত্র স্লাইডে যা আছে সেটাই দেখবেন, আর ম্যাথমেটিক্যাল জিনিসের জন্য বইয়ের যেই এক্সাম্পল গুলো আছে সেগুলো সলভ করবেন। ঠিক আছে? এক্সারসাইজ যদি কিছু দেখার দরকার হয় এক্সারসাইজ দেখতে পারেন, সেটা আগে এক্সাম্পল করে বুঝে তারপরে। ওকে, তাইলে আমাদের মোটামুটি ভাবে আমরা ওভারহেড ট্রান্সমিশন লাইনের মেকানিক্যাল ডিজাইন এবং তার যে ডিফারেন্ট প্রপার্টিস এই জিনিসগুলো আমরা দেখলাম। সো ওভারহেড ট্রান্সমিশন লাইন রিলেটেড আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? কোনো কনফিউশন, কোনো কোশ্চেন? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের পরের টপিকটা স্টার্ট করি। আমাদের পরের টপিক হচ্ছে, এক সেকেন্ড একটু দাঁড়ান। আচ্ছা, আমাদের পরের টপিক হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল। সো আন্ডারগ্রাউন্ড কেবলের জন্য আমরা কিছু শুরুতে কিছু থিওরিটিক্যাল জিনিসপত্র জানার চেষ্টা করব। দ্যাট মিনস আন্ডারগ্রাউন্ড কেবলের আসলে কিভাবে কি হয়, তার কনস্ট্রাকশনটা কেমন হয়, এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করব। তারপরে হচ্ছে আমরা আন্ডারগ্রাউন্ড কেবলের কিছু ম্যাথমেটিক্যাল ইস্যুস, ইলেকট্রিক্যাল ইস্যুস যেগুলো আছে সেগুলো জানার চেষ্টা করবো। তো আজকে আমরা মোটামুটি থিওরিটিক্যাল জিনিসগুলো একটু দেখবো। সো প্রথমেই আসি হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল আমরা কেন ব্যবহার করি। ফার্স্ট অফ অল, আন্ডারগ্রাউন্ড কেবলে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি কম থাকে। আপনার ন্যাচারাল যে সমস্ত ক্যালামাইটিস আছে, যেমন ধরেন আপনার ঝড় বৃষ্টি বা যদি কোনো একটা গাছ ভেঙে পড়ে তখন যেমন একটা তার ক্ষতিগ্রস্ত হয়, ওভারহেড ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় না। তারপরে লাইটেনিং এর জন্য যেই সমস্যা হয় ওভারহেড ট্রান্সমিশন লাইনে, আন্ডারগ্রাউন্ড কেবলে সেগুলো হয় না। দ্যাট মিনস সেটা যেই সমস্ত ন্যাচারাল ইফেক্ট আছে সেই ইফেক্টে যে ডিস্টারবেন্স গুলো আছে সেগুলোকে ওভারকাম করতে পারে। দেন কন্ডাক্টর ব্রেকেজের কারণে যেই ধরনের সমস্যাগুলো হয় বা যেই ধরনের অ্যাক্সিডেন্ট গুলো হয় সেই অ্যাক্সিডেন্ট গুলো এখানে হয় না। তারপরে আরো কি আসছে? আচ্ছা, আপনাদের ক্লাসটা কি আজকে রেকর্ড করি নেই আগের পোর্শন? না ম্যাম, সম্ভবত আগের অংশে রেকর্ড দিতে ভুলে গেছিলাম। যাই হোক, কি বলছিলাম যে বুঝিনি, আরেকবার বলেন। কোন কেবলগুলো? আন্ডারগ্রাউন্ড কেবল? না, পানি দিয়ে যখন টানা হয় তখন সেভাবেই প্রস্তুত করা হয়, তার ইনসুলেশন গুলো ওইভাবে দেয়া হয় যে পানিগুলো কেবলের ভেতরে ঢুকবে না। ইনসুলেশন লেয়ার গুলো এমন লেয়ার ব্যবহার করা হয় যেগুলো পানি ভিতরে ঢুকতে দেয় না। যেমন ধরেন আপনি একটা পলিথিনের জিনিস, সেই পলিথিনের জিনিসের উপরে যদি আপনি পানি ঢালেন সেটা কি হয়? পড়ে যায় না? পলিথিনটা তো অ্যাবজর্ব করে নেয় না।
কিন্তু যদি আপনি একটা কাগজ বা একটা কাপড় সেটার উপর পানি ঢালেন, সেটা কি করে, অ্যাবজর্ব করে নেয়। সো সেক্ষেত্রে মেটেরিয়ালটাই এমন ব্যবহার করা হয় যেটা পানিকে ধরে রাখে না, পানি ছেড়ে দেয়। ওকে। আর ইলেকট্রিক্যালের মানে দৃষ্টিকোণ ছাড়া নর্মালি যদি বলি, তাহলে ওভারহেড ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে জিনিসটা অনেক বেশি ক্লামজি, অনেক বেশি ক্রাউডি দেখা যায়। যদি আমরা আন্ডারগ্রাউন্ড কেবল ব্যবহার করি, বিউটিফিকেশন হয়, তাই তো, জিনিসটা সুন্দর হয় দেখতে। আচ্ছা, আর ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে ওভারহেড ট্রান্সমিশন লাইনের তুলনায় আন্ডারগ্রাউন্ড কেবলের এক্সপেন্সটা বেশি হয়, তার মেনটেনেন্স কস্ট বেশি হয়, এবং লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কিছু অপারেশনাল প্রবলেম দেখা দিতে পারে। এগুলো ছিল হচ্ছে ওভারহেড ট্রান্সমিশন লাইনের সাথে আন্ডারগ্রাউন্ড কেবলের যেই কম্পারিজন বলতে পারেন, বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো কি ছিল সেগুলো আমরা দেখলাম। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, একটা ছবিতে দেখানো হয়েছে ওভারহেড কিছু কেবল দেখানো হয়েছে, এবং আরেকটাতে আন্ডারগ্রাউন্ড কেবল। দ্যাট মিনস ওভারহেড কোনো কেবল নাই, বাট একটা উন্নত শহর, সেখানে অবশ্যই বিদ্যুৎ আছে, সেখানে অবশ্যই আদার্স ফেসিলিটিস আছে। দ্যাট মিনস কেবল গুলো মাটির নিচ দিয়ে টানা হয়েছে। এবার আসি হচ্ছে ইনসুলেশন মেটেরিয়াল। ইনসুলেশনের ক্ষেত্রে আমরা ওভারহেড ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যেই ধরনের ইনসুলেশন ব্যবহার করছিলাম, ক্রস আর্মের ওপরে একটা ইনসুলেটর বসায়, সেটার মধ্যে একটা খাঁজ কাটা, তার মধ্যে দিয়ে তারটা টানা হচ্ছিল, যেটা ছিল একটা পিন টাইপ ইনসুলেটর। আবার ক্রস আর্ম, তার নিচ থেকে একটা কেবল, একটা ইনসুলেটর ঝুলানো অবস্থায়, সেটার মধ্যে থেকে একটা কন্ডাক্টর টানা হচ্ছে, সেটা হচ্ছে সাসপেনশন টাইপ ইনসুলেটর। সো এই যে ইনসুলেটর গুলো, এই ধরনের ইনসুলেটর আর আমরা আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে আমরা একটা তারকে যেভাবে কোটিং করে একটা ইনসুলেশন তৈরি করা হয়, এক্ষেত্রে সেই ধরনের ওয়ে ব্যবহার করা হয়। দ্যাট মিনস কন্ডাক্টর গুলোকে র্যাপ করা হয় ইনসুলেশন ম্যাটেরিয়াল গুলো দিয়ে। ঠিক আছে, এখন ইনসুলেশন মেটেরিয়াল গুলো কি কি হতে পারে? রাবার, পলি ইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড, ফাইব্রাস মেটেরিয়াল যেমন পেপার, জুট, এগুলো দিয়ে ইনসুলেশনের লেয়ার করা হয়। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যখন কনস্ট্রাকশনটা দেখবেন যে ইনসুলেশন লেয়ার গুলো মাল্টিপল লেয়ারে করা হয়। একটা ইনসুলেশন লেয়ার দিয়ে এই হাই ভোল্টেজের সিস্টেমকে হ্যান্ডেল করা সম্ভব হয় না। দ্যাটস ওয়াই মাল্টিপল লেয়ারের ইনসুলেশন প্রোভাইড করা হয়। ওকে, এবার আসি হচ্ছে যে ইনসুলেশন মেটেরিয়াল ব্যবহার করা হয়, সেই ইনসুলেশন মেটেরিয়াল গুলোর প্রপার্টি কি কি। প্রথম কথা হচ্ছে তার ইনসুলেশন রেজিস্ট্যান্স অনেক বেশি হতে হবে, টু অ্যাভয়েড লিকেজ কারেন্ট। লিকেজ কারেন্টটা অ্যাভয়েড করতে চাইলে তার ইনসুলেশন রেজিস্ট্যান্স অনেক বেশি হতে হবে। এরপর আসছি, যদি ইলেকট্রিক্যাল ব্রেকডাউন অ্যাভয়েড করতে চাই বা ইলেকট্রিক্যাল ব্রেকডাউনকে ডিলে করতে চাই, সেক্ষেত্রে তার ডাই ইলেকট্রিক স্ট্রেসটা অনেক বেশি হতে হবে। দেন আসছে তার মেকানিক্যাল স্ট্রেস। ধরেন কোনো একটা তারকে টানাটানি করা হইলো, ছিঁড়ে ফেলা হইলো, তাই তো, সে এই ধরনের যদি মেকানিক্যাল স্ট্রেস দেয়া হয়, সেটা হ্যান্ডেল করার জন্য যথেষ্ট পরিমাণ টাফ এবং ফ্লেক্সিবল হতে হয়। তারপরে আসছি, যেটা পানির কথাটা আসছিল, নন হাইগ্রোস্কোপিক। দ্যাট মিনস ওয়াটার মলিকুলকে সে ধরে রাখবে না। ওয়াটার মলিকুলকে ধরে রাখার যে প্রপার্টি, সেটাকে বলা হয় হাইগ্রোস্কোপিক। সো এইখানে ইনসুলেশন মেটেরিয়ালটা হতে হবে নন হাইগ্রোস্কোপিক, ওয়াটার মলিকুলকে ছেড়ে দিবে। দেন আসছে টেম্পারেচার, হাই টেম্পারেচার উইথস্ট্যান্ড ক্যাপাসিটি থাকতে হবে, নন ইনফ্লেমেবল হতে হবে, অ্যাসিড, অ্যালকালাই এইসব ম্যাটেরিয়াল দিয়ে এফেক্টেড হওয়া যাবে না। দেন রাপচারিং, হাই রাপচারিং ভোল্টেজকে উইথস্ট্যান্ড করতে পারবে। দ্যাট মিনস হাই ভোল্টেজে সে ব্রেকডাউন রিজিয়নে যাবে না, হাই ভোল্টেজকেও সে কন্ট্রোল করতে পারবে। মোটামুটি ভাবে আন্ডারগ্রাউন্ড কেবলের জন্য এই ইনসুলেশন প্রপার্টি গুলো থাকা প্রয়োজন। এবার আসি হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবলের কনস্ট্রাকশন। আন্ডারগ্রাউন্ড কেবলের কনস্ট্রাকশনের ক্ষেত্রে প্রথমে তো একটা একদম নর্মাল কনসেপ্ট, কোর বা কন্ডাক্টর থাকতে হবে, এবং মোর দেন ওয়ান কোর বা কন্ডাক্টর ব্যবহার করা হয়, এবং সেগুলোকে কপার বা অ্যালুমিনিয়াম দিয়ে লেয়ার দেয়া থাকে। সো এই হচ্ছে কনস্ট্রাকশন অফ আন্ডারগ্রাউন্ড কেবল। সো আন্ডারগ্রাউন্ড কেবলের কনস্ট্রাকশনটা যদি একটু খেয়াল করেন, এই যে ব্লু কালারের পোর্শন গুলো দেখছি, এটা হচ্ছে তার কোর বা কেবল। এই কোর বা কেবল গুলোর চারপাশে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি পেপার ইনসুলেশন দিয়ে র্যাপ করা হয়। পেপার ইনসুলেশন মানে হচ্ছে ফাইব্রাস মেটেরিয়াল দিয়ে র্যাপ করা হয়, প্রত্যেকটা কন্ডাক্টরকে ইন্ডিভিজুয়ালি র্যাপ করা হয়। ঠিক আছে, এরপরে যে লেয়ারটা দেয়া হয়, এই লেয়ারটাকে বলা হয় লিড শীট বা মেটালিক শীট। এই মেটালিক শীটের কাজ কি? মেটালিক শীটের কাজ হচ্ছে তার ভেতরে যে অংশগুলো আছে, সেই অংশগুলোকে
মেটাল মানে মেটালিক স্ট্রেংথ প্রোভাইড করা। দ্যাট মিনস যদি এটা কোনো ধরনের টেনশন ফিল করে, দ্যাট মিনস তাকে যদি কম্প্রেস করা হয় বা তাকে যদি টানা হয়, তাহলে এটা সেই সমস্যাগুলো থেকে তাকে রক্ষা করে। এবং এই মেটেরিয়ালটা কি হয়, মেটালিক শীথের যে মেটেরিয়াল ব্যবহার করি আমরা সেটা হচ্ছে লিড বা অ্যালুমিনিয়াম। সো মেটালিক শীতের কাজ হচ্ছে এই যে ভেতরে যে কেবল আছে সেই কেবল গুলোকে ময়েশ্চার, গ্যাস, অ্যাসিড, অ্যালকালাই এই জাতীয় জিনিস থেকে প্রোটেকশন দেয়া। এরপরে যে লেয়ার আছে খোপ কাটা, ঘর কাটা, এটাকে বলা হয় বেডিং। এই লেয়ারটা হচ্ছে ফাইব্রাস মেটেরিয়ালের তৈরি। দ্যাট মিনস পেপার, জুট এগুলো দিয়ে তৈরি করা হয়। এবং এই বেডিং এর কাজ হচ্ছে মেটালিক শীটটাকে কোরোশন এবং মানে মেকানিক্যাল ইনজুরি থেকে রক্ষা করা। বেডিংটা হচ্ছে ফাইব্রাস ম্যাটেরিয়ালের তৈরি এবং এর কাজ হচ্ছে ভেতরের অংশটাকে, অর্থাৎ মেটালিক শীট পর্যন্ত যে অংশটুকু আছে তাকে কোরোশন এবং আদার্স প্রবলেম থেকে রক্ষা করা। তারপরে যে লেয়ারটা আছে সেটাকে বলা হয় আর্মোরিং। আর্মোরিং হচ্ছে আরেকটা মেটালিক লেয়ার এবং এখানে মেটালিক লেয়ারটা তৈরি করা হয় হচ্ছে গ্যালভানাইজড স্টিল বা স্টিল টেপ এই জাতীয় মেটেরিয়াল দিয়ে আর্মোরিংটা তৈরি করা হয়। এবং এটারও কাজ হচ্ছে মেকানিক্যাল ইনজুরি থেকে প্রোটেকশন দেয়া। তার ভেতরে যে লেয়ার গুলো আছে সেগুলোকে মেটালিক ইনজুরি থেকে প্রোটেকশন দেয়া। লাস্ট যে লেয়ারটা আছে সার্ভিং, এটা হচ্ছে আবার একটা ফাইব্রাস মেটেরিয়ালের তৈরি লেয়ার এবং এটার কাজ হচ্ছে অ্যাটমসফিয়ারিক কন্ডিশন থেকে আর্মোরিং কে বা আর্মোরিং সহ ভেতরের যে অংশটা আছে সেটাকে প্রোটেকশন দেয়া। সো এই মোটামুটি ভাবে কেবলের, আন্ডারগ্রাউন্ড কেবলের কনস্ট্রাকশন আপনারা দেখলেন যে এখানে মাল্টিপল কোর এবং প্রত্যেকটা কোরকে আলাদাভাবে ফাইব্রাস মেটেরিয়াল বা পেপার ইনসুলেশন দিয়ে মোড়ানো হয়। দেন কয়েক ধাপে তাকে ইনসুলেশন প্রোভাইড করা হয়, লেড, বেডিং, আর্মোরিং, সার্ভিং। এখন এই লেভেলগুলো সব সিস্টেমের জন্য সবগুলো লেভেল ব্যবহার করা হয় না, আবার কিছু ক্ষেত্রে আরো কিছু স্পেশাল লেয়ার ব্যবহার করা হয়। এটা ডিপেন্ড করে আসলে ভোল্টেজ লেভেলের উপর, কত ভোল্টেজ লেভেল তার উপর ডিপেন্ড করে এই লেয়ার গুলো ঠিক করা হয়। যদি অনেক বেশি হাই ভোল্টেজ লেভেল হয় তাহলে অনেক বেশি লেয়ার প্রয়োজন হয় প্রোটেকশনের জন্য, আর যদি মোটামুটি লো ভোল্টেজ লেভেল হয় সেক্ষেত্রে ইনসুলেশন লেয়ার কিছু কম দিলেও চলে। তো এই মোটামুটি ভাবে কেবলের কনস্ট্রাকশনটা আমরা দেখলাম। এবার আসি হচ্ছে কেবলের ক্লাসিফিকেশন। কয়েক ধরনের কেবল হয়ে থাকে। লো টেনশন কেবল, যদি দ্যাট ইজ ভোল্টেজ লেভেলের উপর ডিপেন্ড করে কয়েক ধরনের কেবল হয়। যদি 1 কিলোভোল্ট পর্যন্ত লেভেলটা হয় তাহলে সেটাকে বলি আমরা লো টেনশন। যদি 11 কিলোভোল্ট পর্যন্ত হয় সেটাকে বলি হাই টেনশন। যদি 22 থেকে 33 কিলোভোল্ট হয় তাহলে সেটাকে বলা হয় সুপার টেনশন। এক্সট্রা হাই টেনশন বলি আমরা 33 থেকে 66 এবং 132 কিলোভোল্ট, অনেক হাই ভোল্টেজ। এটার উপরে যদি হয় সেটাকে বলা হয় এক্সট্রা সুপার ভোল্টেজ, 132 কিলোভোল্ট। ঠিক আছে, 132 ইন্টু 1000, অনেক হাই ভোল্টেজ, এটাকে বলা হয় এক্সট্রা সুপার ভোল্টেজ। দেন এখানে কিছু ছবি দেওয়া আছে, এগুলো হচ্ছে নর্মালি আমরা যেই সমস্ত কেবল গুলো ব্যবহার করি তার একটা ডেমো, কিছু ছবি দেওয়া আছে আপনাদের পরিচিত হওয়ার জন্য। এবার আসি হচ্ছে কেবল, আমরা এই কেবলটা যেটাকে বলি আমরা XLPE ইনসুলেশন, এই কেবলটা আমরা অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে মিডিয়াম ভোল্টেজ লেভেলের জন্য। এই যে XLPE, এটার ফুল ফর্মটা হচ্ছে ক্রস লিঙ্কড পলিইথিলিন। দ্যাট মিনস এই যে কি বলে ইনসুলেশনটা ব্যবহার করা হয় সেটার নামটা হচ্ছে ক্রস লিঙ্কড পলিইথিলিন। এই ধরনের ইনসুলেশন সব ধরনের কেবলের জন্যই যায় বা সব ধরনের ভোল্টেজ লেভেলের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট, বাট মিডিয়াম ভোল্টেজ লেভেলের জন্য বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার আসি হচ্ছে পরের টপিক, প্রেসার কেবল। প্রেসার কেবল জিনিসটা কি? কেবলের মাঝখানে ভয়েড তৈরি হয়। কেন ভয়েড তৈরি হয়? দেখেন যে এই ছবিগুলো যদি একটু খেয়াল করেন, এখানেই দেখেন ভয়েড দেখতে পাচ্ছেন না? কোরের চারপাশে পেপার ইনসুলেশন দেওয়া হয়েছে, এর মাঝখানে কিছু ভয়েড তৈরি হয়। এই যে ভয়েড গুলো তৈরি হচ্ছে, এই ভয়েড গুলো কি করে? ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেসটাকে বাড়ায় দেয়, এবং ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেসটা যদি বেড়ে যায় তাহলে সেই জায়গায় আয়োনাইজেশন তৈরি হয়। আয়োনাইজেশন তৈরি হওয়া মানে সেই যেই জায়গাটায় আয়োনাইজেশন হচ্ছে, আয়োনাইজেশন মানে কি? তার যে মলিকুল বা অ্যাটমটা ছিল সেই অ্যাটমটাকে সে কি করছে? ভেঙে ফেলতেছে, ভেঙে পজিটিভ বা নেগেটিভ আয়ন তৈরি করছে।
সো এই যে আয়ন তৈরি করছে তার জন্য পজিটিভ বা নেগেটিভ আয়ন হচ্ছে, তার জন্য তাকে কি করতে হচ্ছে, তাকে এডিশনাল ইলেকট্রন অ্যাবজর্ব করতে হচ্ছে অথবা ইলেকট্রন ছেড়ে দিতে হচ্ছে। সো সে কি হচ্ছে, তার তার কেমিক্যাল কম্পাউন্ডটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে বা ডিটোরয় করছে। যে কেমিক্যাল কম্পাউন্ডের যেই ক্যারেক্টারিস্টিক্স বা কেমিক্যাল কম্পাউন্ডের যেই স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। এবং এই যে ডিস্ট্রয় হয় না সবসময়, ডিটোরয় হয়, ক্ষতিগ্রস্ত হয়। সো সে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ওই জায়গায় কি হচ্ছে, আপনার ইলেকট্রিক্যাল ব্রেকডাউনের সম্ভাবনা বৃদ্ধি পায়। দ্যাট মিনস ভয়েডটা কি করছে, ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেসটা বাড়ায় দিচ্ছে। স্ট্রেস বাড়ায় দেওয়ার ফলে সেই জায়গায় কি হচ্ছে, আয়োনাইজেশন হয়ে যাচ্ছে। আয়োনাইজেশনের কাজটাই হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ড গুলোকে ডিস্ট্রয় করা, এবং এই এর ফলশ্রুতিতে সেই জায়গায় ইলেকট্রিক্যাল ব্রেকডাউন হওয়ার প্রবাবিলিটিটা বেড়ে যায়। সো প্রেসার কেবলের কাজ হচ্ছে সে প্রেসার দিয়ে, দ্যাট মিনস প্রেসার ইম্পোজ করে সেই জায়গায় যে ভয়েডটা ছিল সেই ভয়েডটাকে ক্লিন করে দেয় বা ভয়েডটাকে কমায় ফেলে। ঠিক আছে, মিনিমাইজ করা বা ভয়েডটাকে রিমুভ করে কিভাবে, প্রেসারের মাধ্যমে। সো এই যে প্রেসারটা দিব, প্রেসার দেওয়ার জন্য অবশ্যই একটা মেটেরিয়াল প্রয়োজন হবে। সেই মেটেরিয়ালটা দুই ধরনের হয়, গ্যাস দিয়ে প্রেসার দেওয়া হয়, অয়েল দিয়ে প্রেসার দেওয়া হয়। যদি অয়েল দিয়ে প্রেসার দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় অয়েল ফিল্ড কেবল, যদি গ্যাস দিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় গ্যাস ফিল্ড কেবল বা গ্যাস প্রেসার কেবল। এখন আসি হচ্ছে অয়েল ফিল্ড কেবল। অয়েল ফিল্ড কেবলের ক্ষেত্রে সিঙ্গেল কোর অয়েল ফিল্ড কেবল হতে পারে, 3 কোর অয়েল ফিল্ড কেবল হতে পারে। আচ্ছা, এখানে দেখেন, এটা প্রথম দুইটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিঙ্গেল কোরের জন্য। সিঙ্গেল কোরের জন্য দুইটা মেথড আছে। একটা মেথডে মাঝখানে অয়েলের কন্ডাক্টর বা অয়েলের কেবল ইনজেক্ট করে দেয়া হয়। কেবল কন্ডাক্টরের মাঝখানে একটা ডাক করে অয়েলকে ইনজেক্ট করে দেয়া হয়, এবং এই অয়েলটা তখন কি করে, কন্ডাক্টর এবং ওভারঅল যে সিস্টেম আছে সেটাকে প্রেসার দেয়। প্রেসার দিয়ে তার মাঝখানে যদি কোনো বাতাস, ভয়েড মানে কি, ভয়েড মানে কি শূন্যস্থান, তাই না, কোনো শূন্যস্থান থাকে সেই শূন্যস্থানটাকে রিমুভ করে দেয়। আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই যে অয়েল চ্যানেল তৈরি করে। এই দেখেন এখানে ব্লু কালারের যে লেয়ারটা দেখা যাচ্ছে, এই লেয়ারটা হচ্ছে মেটালিক একটা শীট। এই মেটালিক শীটের মধ্যে কিছু ছোট ছোট চ্যানেল ক্রিয়েট করে সে। এই ছোট ছোট চ্যানেল গুলোর মধ্যে অয়েল ফিল করে এবং এই অয়েলটা প্রেসার ক্রিয়েট করে ভয়েডটাকে ক্লিয়ার করে দেয়। সো সিঙ্গেল কোর কেবলের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটে, একটা হচ্ছে মাঝখানে একটা ডাক ক্রিয়েট করে সেখানে অয়েল ইনজেক্ট করা হয়, আরেকটা হয় যে ছোট ছোট অয়েলের চ্যানেল ক্রিয়েট করা হয়, সেই চ্যানেলের মধ্যে অয়েল ফিল করে প্রেসার ইম্পোজ করা হয়। এবং 3 কোর কেবলের জন্য কি করা হয়, 3 কোর কেবলের জন্য এই যে দেখেন এখানে ব্ল্যাক কালারের গুলো হচ্ছে 3টা কেবল, তার চারপাশে ডটের লাইন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেপার ইনসুলেশন। তাহলে প্রত্যেকটা কেবল তার চারপাশে পেপার ইনসুলেশন, এবং এর মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছি আমরা, ভয়েড একটা অংশ দেখা যাচ্ছে, এই অংশটাকে বলি আমরা অয়েল ডাক্ট। ঠিক আছে, বলি আমরা অয়েল ডাক্ট না, এখানে আসলে ঘটনাটা ঘটছে, এখানে আমরা মাঝখানে যেই গ্যাপটা আছে সেই গ্যাপটাকে ফিল করার জন্য আমরা একটা অয়েলের ডাক্টকে ঢুকাই দিচ্ছি, যে প্রেসার ক্রিয়েট করে ভয়েডটাকে কমায় দিচ্ছে। সো এই হচ্ছে আমাদের অয়েল ফিল্ড কেবল। এবার আসি হচ্ছে গ্যাস প্রেসার কেবল বা গ্যাস ফিল্ড কেবল। গ্যাস ফিল্ড কেবলের ক্ষেত্রে সেম কাজগুলোই করা হয়ে থাকে, কিন্তু তখন গ্যাসের মাধ্যমে যদি করা হয় তাহলে সেটা হচ্ছে গ্যাস ফিল্ড কেবল। দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা ইন্টারনাল। যদি এক্সটার্নালি প্রেসারটা ইম্পোজ করা হয়, দ্যাট মিনস কেবলের বাহির থেকে প্রেসারটা ইম্পোজ করা হয়, সেটা হচ্ছে এক্সটার্নাল গ্যাস ফিল্ড কেবল। এবং যদি ভেতর থেকে করা হয় বা কন্ডাক্টরের ভেতর থেকে করা হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল প্রেসার কেবল। সো এক্সটার্নালি যদি প্রেসারটা ইম্পোজ করা হয় সেটা এক্সটার্নাল প্রেসার কেবল, ইন্টারনালি করা হলে সেটা ইন্টারনাল প্রেসার কেবল। মূল কাজ হচ্ছে তার যেই আয়োনাইজেশন এফেক্টটাকে এলিমিনেট করা। আয়োনাইজেশন এফেক্টটাকে এলিমিনেট করা মানে হচ্ছে সেখানে ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেসটাকে কমায় আনা, আয়োনাইজেশনটাকে রিমুভ করা। আয়োনাইজেশনকে রিমুভ করলেই সেখানে আসলে আমার ইলেকট্রিক্যাল ব্রেকডাউনের প্রবাবিলিটি কমে যাবে। সো এই যে কেবল গুলো বা কন্ডাক্টর গুলো তৈরি করা হয় তার মধ্যে অয়েল বা গ্যাসের মাধ্যমে তার ভয়েড গুলোকে রিমুভ করা হয় বা ক্লিয়ার করা হয়। ঠিক আছে, এরপরে আমরা দেখবো হচ্ছে টাইপস অফ ইনসুলেশন। টাইপস অফ ইনসুলেশনের মধ্যে আছে হচ্ছে পেপার অয়েল ইনসুলেশন, পেপার গ্যাস ইনসুলেশন, প্লাস্টিক ইনসুলেশন। প্রত্যেকটার অ্যাব্রিভিয়েশন গুলো দেয়া আছে। যদি আমরা বলি হাই প্রেসার ফুয়েল ফিল্ড পাইপ, দ্যাট মিনস প্রেসারটা অনেক হাই থাকে এবং
ফ্লুইড ফিল্ড পাইপ, পাইপগুলোর মধ্যে ফ্লুইড ফিল আপ করা থাকে, তখন সেটাকে বলি আমরা হাই প্রেসার ফুয়েল ফিল্ড পাইপ। এবং এটা হচ্ছে পেপার অয়েল ইনসুলেশন, পেপার এবং তার যে প্রেসার দেওয়া হচ্ছে অয়েলের মাধ্যমে, ফ্লুইডটা হচ্ছে অয়েল। তারপরে যদি আমরা ব্যবহার করি সেলফ কন্টেইনড ফ্লুইড ফিল্ড ইনসুলেশন, এখানেও ফ্লুইডটা হচ্ছে অয়েল। দেন পেপার গ্যাস ইনসুলেশন, সেখানে ফ্লুইড আর ব্যবহার করা হচ্ছে না, সেখানে গ্যাস দিয়ে পাইপ গুলোকে ফিল করা হচ্ছে বা তার ভয়েড গুলোকে ক্লিয়ার করা হচ্ছে। হাই প্রেসার গ্যাস ফিল্ড পাইপ, এটাকে বলা হয় HPGF, হাই প্রেসার গ্যাস ফিল্ড পাইপ। লাস্ট আসতেছে যেটা প্লাস্টিক ইনসুলেশন, যেটাকে আমরা বলি ক্রস লিঙ্কড পলিইথিলিন বা XLPE। ঠিক আছে, এটাকে বলা হয় প্লাস্টিক ইনসুলেশন। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ইনসুলেশন গুলো। এখানে আপনাদের কিছু ছবি দেওয়া আছে, ছবিগুলো আপনারা দেখবেন, ছবিগুলো এটার সাথে পরিচিত হওয়ার জন্য। এর পরের টপিকটা হচ্ছে লাইন অফ আন্ডারগ্রাউন্ড কেবল, দ্যাট মিনস আন্ডারগ্রাউন্ড কেবলটাকে ইনসার্ট করা হয় কিভাবে। সো এই টপিকটা আজকে আর আমরা দেখবো না, আমরা নেক্সট ক্লাসে দেখবো আন্ডারগ্রাউন্ড কেবলটাকে আমরা কিভাবে মাটিতে বসানোর সময় কি কাজটা করা হয় সেটা আমরা একটু জেনারেলি জানার চেষ্টা করব। দেন আমরা ইনসুলেশন, রেজিস্ট্যান্স, দেন ক্যাপাসিটেন্স, এই প্যারামিটার গুলো সম্পর্কে আইডিয়া নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। এইটুকুর মধ্যে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। সবাই বুঝতে পারছি যতটুকু বলছি আন্ডারগ্রাউন্ড কেবল সম্পর্কিত কথাবার্তা? ইয়েস ম্যাম, বুঝে গিয়েছে। ওকে, পুরোটাই থিওরিটিক্যাল জিনিসপত্র বলেছি আজকে। প্রথমে ছিল যে অঙ্কটা ছিল ওভারহেড ট্রান্সমিশন লাইনে, তারপরে আন্ডারগ্রাউন্ড কেবলের থিওরির অংশটুকু আমরা দেখলাম। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আন্ডারগ্রাউন্ড কেবলের থিওরির পোর্শনটা শেষ করে থিওরির সাথে সাথে ম্যাথ গুলো দেখবো। এরপরে যে থিওরি পোর্শন গুলো আসবে, ইলেকট্রিক্যাল অংশগুলো আসবে, সেগুলোর সাথে সাথে সেই রিলেটেড প্রবলেম গুলো আমরা কিভাবে সলভ করবো বা ক্যালকুলেশন গুলো কিভাবে করবো, ওই টার্ম গুলো আমরা দেখবো। আজকে তাহলে এই পর্যন্তই। আপনাদের কোনো কোশ্চেন না থাকলে সেশনটা শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।